নমস্কার, আমি স্বপন আপনাদের সাথে এই মুহূর্তে আছি। আর একটা সুন্দর টপিক নিয়ে বাস্তব সেটা নিয়ে এসেছি, একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আশা করি সকলে ভালো আছেন। আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা আপনাদের জন্য রইল। আর আমার ইউটিউব এবং ফেসবুকটা দয়া করে অনুগ্রহ করে ফলো, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইকটা করে দেবেন। এই যে লাদাখ, এই লাদাখ নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম। ভারতবর্ষের একদম চীন পাকিস্তান সীমান্তে লাদাখ খুব গুরুত্বপূর্ণ। আর প্রাকৃতিক দৃশ্য, দুর্ধর্ষ প্রাকৃতিক দৃশ্য, চারদিকে বরফাবৃত পাহাড়, এবং সেখানে যতটা না জনবহুল তার থেকে বেশি আপনি আর্মির গাড়ি দেখতে পাবেন। ভারতীয় সামরিক বাহিনীর সাজ সরঞ্জাম, গাড়ি, সৈন্য, ক্যাম্প অনেক। যেহেতু সীমান্তবর্তী এলাকা, একদম খুব ভাইটাল এরিয়া, ভাইটাল সীমান্ত। চীন এবং পাকিস্তান শত্রুপক্ষ দুটো দেশ, ভারতবর্ষের একদম পাশে। আর সেখানে আমাদের সৈন্যবাহিনী প্রচণ্ড কষ্টের মধ্যে সেখানে দিবারাত্র পাহারা দিচ্ছে আমাদের দেশকে রক্ষা করার জন্য। এইসব দেখলে মনে হয় তারা কতটা স্যাক্রিফাইস করছে আমাদের জন্য, তাদের জীবন, তাদের ত্যাগ, পরিবার ছেড়ে, সন্তান সন্ততি, বাবা মা, স্ত্রী, আত্মীয় স্বজনকে ছেড়ে অত দূরে নিজেদের বাড়ি থেকে সীমান্তে পাহারা দিচ্ছে। চারদিকে শুধু বরফে বরফ, হাঁটু সমান বরফ। তার মধ্যে সেই বরফ প্রোটেকশন শু পরে, ড্রেস পরে, শরীরকে পুরোপুরি ঢেকে দিবারাত্র, শুধু দিনে তো নয়, পেট্রোলিং করা হয়, রাতেও সারাটা রাত শিফটিং ডিউটি দেওয়া হয়। এই রাজ্যটার দেখুন অসহিষ্ণুতার যে কানাগলি, তার মধ্যে কি ভারত সরকার সেই শিবিরের আশ্রয়ে ঢুকে গেল, কানাগলির আশ্রয়ে? কারণ হচ্ছে এই যে সাম্প্রতিক একটা ঘটনা ঘটলো, সেটা বলি একটু। টিভিটা যদি একটু বড় হয় ভিডিওটা দেখবেন। আমি একটা বাস্তব ঘটনা নিয়ে বলি যে এই যে লাদাখকে এবং জম্মু কাশ্মীরকে দুটো রাজ্যে বিভক্ত করা হয়েছে। জম্মু এবং কাশ্মীর একটা আলাদা রাজ্য এবং লাদাখ একটা আলাদা রাজ্য, কিন্তু সেগুলো কিন্তু কেন্দ্রীয় শাসিত রাজ্য, পূর্ণ রাজ্য কোনোটাই মানে অধিকার পায়নি। সেই নিয়ে যত সব আন্দোলন, গণ্ডগোল, সমস্যা। লাদাখের গান্ধীবাদী পরিবেশ কর্মী, শিক্ষক, ইঞ্জিনিয়ার, আবিষ্কারক সানাম ওয়াংচুক দেশোদ্দী নন। এটা একজন ঘটনা। তিনি দেশের জন্য অনেক করেছেন, লাদাখের মানুষদের জন্য তিনি অনেক করেছেন, তার অনেক স্যাক্রিফাইস আছে। তবুও তাকে দেশোদ্ধারিতার করা আইনে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট NSC তে কঠোর, যেখানে জামিন পাওয়া খুব মুশকিল, তাকে জেলে পুরে দেওয়া হয়েছে, যোধপুর জেলে। যাই হোক, বলা যাচ্ছে না যে এটা কী কারণে তাকে দেশদ্রোহিতার একটা অভিযোগে তাকে একদম গারদে পুরে দেওয়া হলো। যে অ্যাক্ট, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট NNC, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট NSA করা, যেগুলো জঙ্গিদের জন্য, মারাত্মক জঙ্গিদের জন্য, সাংঘাতিক জঙ্গিদের জন্য এই অ্যাক্ট, যারা দেশদ্রোহী, প্রকৃত দেশের ক্ষতিকারক, তাদের জন্য এই অ্যাক্টটাতে তাদের জেলে পুরে দেওয়া হয়। এটাতে জামিন পাওয়া খুব সমস্যা, পাওয়া যায় না। সেই অ্যাক্টে এই
সনম ওয়াংচুককে বর্তমান যোধপুর জেলে তাকে আটক করা হয়েছে। তার অপরাধ কি? যে ষষ্ঠ তফসিল অ্যাক্টে এই লাদাখকে একটা পূর্ণ রাজ্যের সম্মান বা অধিকার দিতে হবে লাদাখ মানুষ অধিবাসীদের জন্য, লাদাখবাসীদেরকে ভালোর জন্য। নানা রকম বহির শত্রুর ক্ষতিকারক বা দেশের মধ্যে কিছু ক্ষতিকারক মানুষদের থেকে বাঁচানোর জন্য তিনি অন্যায় কোনো আবদার করেননি বলে মনে হয়েছে। যাই হোক, সেই বিষয়ে আমি আমার মতটা দিই, আমি এখানে আপনার সঙ্গে শেয়ার করি। যে শেয়ারটা হচ্ছে এটাই যে মিথ্যা অভিযোগে জাতীয় নিরাপত্তা আইনে সনম ওয়াংচুককে গ্রেপ্তার করে লাদাখ থেকে ১,৫০০ কিলোমিটার দূরে রাজস্থানের যোধপুর জেলে বন্দি করে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে সুকৌশলে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে পাকিস্তান এবং চীনের সঙ্গে তার একটা যোগাযোগ, প্রমাণহীন সব তথ্য যেগুলো কোনো প্রমাণ নেই, যে তিনি তার এনজিওর জন্য, তার ব্যবসায়িক কাজের জন্য তিনি বিভিন্ন রকম বিদেশে যেতে হয়েছে তাকে, কিন্তু তা বলে এই নয় যে তিনি দেশের বিরুদ্ধে কোনো দেশদ্রোহিতা কার্যকলাপের জন্য তিনি দেশ বা বিদেশ ভ্রমণ করেছেন, সেটা কিন্তু কোনো প্রমাণ নেই। আর একটা কারণ হচ্ছে, এবং তিনি কিন্তু পরোক্ষে দেশের উপকারই করেছেন তিনি। আমি আসছি তার পরপর ব্যাপারগুলোতে আমি আসছি। সেটা হচ্ছে যে এই যে এবং এই যে প্রমাণহীন তথ্যগুলো দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে, আর এবং কারচুপি করে তৈরি করা ফেক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে, সেগুলো কতটা সত্য সন্দেহ আছে। আমি জানি না এর পরিণতি চীন এবং পাকিস্তান যেন না নিতে পারে, আমাদের দেশের ক্ষতি। লাদাখের অধিবাসীরা অবশ্যই সনম ওয়াংচুককে ভগবানের মতো মানেন। ওরা যদি আমাদের দেশের বিরুদ্ধে হয়ে যায়, সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেই জন্যই আমি এইটা আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিচ্ছি। এবার দেখুন, যেটা আমি বলতে চাইছিলাম, যেটা বাতিল করা হয়েছে তার বিদেশি অনুদান গ্রহণের ছাড়পত্র, যে টাকায় তিনি তার শিক্ষা কেন্দ্রটা চালাতেন, তার স্বেচ্ছাসেবক যে সংঘটা, স্বেচ্ছাসেবী সংস্থাটা তিনি চালাতেন, নিজের জন্য নয়। তার অনেক অবদান আছে, অনেক স্যাক্রিফাইস আছে লাদাখ মানুষদের জন্য, লাদাখের সমাজের জন্য, এবং আমাদের দেশের হয়েও তিনি অনেক কাজ তিনি করেছেন। দীর্ঘকাল বন্ধু থাকার পর যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে হঠাৎ সরকারের চোখে সনম ওয়াংচুক একদিনেই ভারত বিরোধী হয়ে উঠলেন। তার কারণ তিনি প্রশ্ন করেছেন, আর যার জন্য তিনি অনশন, অহিংস আন্দোলন, গান্ধীবাদী অহিংস আন্দোলন তিনি শুরু করেছিলেন, যে একটা দাবির জন্য, কিছু দাবির জন্য তিনি প্রশ্ন করছেন, দাবি জানিয়েছেন যে তাকে দেশদ্রোহী প্রমাণে রাতারাতি মাঠে নেমে পড়েছে অতি ক্ষমতাশালী কিছু গোষ্ঠী, সে হিন্দুত্ববাদী বলতে পারেন। তার ফলে যদি বিরুদ্ধ পক্ষ দিয়ে সুযোগ নেয়, অস্বাভাবিক কিছু নয়। তিনি কিন্তু একসময় ভারতের বন্ধু ছিলেন, বর্তমান শাসকের সুনজরেই ছিলেন। তো তিনি, তার অপরাধ যে তিনি দাবি করেছিলেন যে ষষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করতে হবে এবং পূর্ণ রাজ্যত্বের অধিকারটা, সেই স্বাধীনতা দিতে হবে, যাতে লাদাখ পূর্ণ রাজ্যের অধিকার পেলে যেন একটা স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে যেন চালিত হয় এবং পুরো সুবিধা যেন লাদাখ অধিবাসীরা পায় ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর মতো। এইটাই তার দোষ বা অপরাধ হতে পারে। এবং এই সনম ওয়াংচুককে মাথায় রেখে তৈরি সিনেমা, যেটা হয়েছিল বলিউডের সুপার ডুপার হিট বই, অনেকেই দেখেছেন আশা করি, যে
এর যে ডাইরেক্টর বা পরিচালক যিনি ছিলেন তিনি হচ্ছেন রাজকুমার হিরানি। তার তৈরি থ্রি ইডিয়টস এ রণছোড় দাস চাচর, যাকে সংক্ষেপে বলা হয় রঞ্জো, এর ভূমিকায় বলিউডের একজন স্বনামধন্য অভিনেতা আমির খান অভিনয় করেছিলেন। বকলমে এই সমাজসেবী, শিক্ষাবিদ এবং উচ্চশিক্ষিত সমাজসেবী এই সনম ওয়াংচুকের জীবন নিয়েই এই থ্রি ইডিয়টস বইটা পুরো লাদাখে শুটিং হয়েছিল, পুরো লেহ শহরে। আর যার ফলে আমির খানের অভিনয় নিশ্চয়ই অনেকে এই বইটাতে মনে আছে, থ্রি ইডিয়টস। আর সেই র্যাঞ্জোর যে সংলাপ ধরেই এখন আমাদের বলতে হচ্ছে অল ইজ নট ওয়েল ইন লাদাখ। এই ডায়লগটা ওই বইটা আছে, ওই বইতে এই ডায়লগটা আছে, সেটার পক্ষেই বলছি কথাটা। আর দেখুন ব্যাপারটা যে সনম ওয়াংচুক স্কুল চালাতেন উষ্ণায়নের ফলে হিমালয়ের গ্লেসিয়ারের গলে যাওয়া রুখতে প্রচার করতেন, জল সংরক্ষণ নিয়ে জনমত গঠন করতেন এবং এইসব কাজকে সহজ করে তোলার জন্য নানা ধরনের টেকনোলজি বা যান্ত্রিক ব্যবস্থার উদ্ভাবকও তিনি। আর সূর্যের আলো ব্যবহার করে চীন সীমান্তে কর্মরত ভারতীয় জওয়ানদের জন্য ঠান্ডা প্রতিরোধী উষ্ণ তাঁবু তৈরি করে দেওয়ার মতো কাজও এই সনম ওয়াংচুক এবং তার স্বেচ্ছাসেবী সংস্থা করেছেন। কোথাও তার কাজের মধ্যে দেশদ্রোহিতার কোনো তথ্য প্রমাণ বা ছাপ দেখা যায়নি। যাই হোক, আমাদের দেশের স্বার্থে লাদাখবাসীদের, তারা তো আমাদের ভারতেরই নাগরিক, লাদাখ ভারতের অংশ, তাদের জন্য মঙ্গল হয়। সনম ওয়াংচুক যেন নিরপরাধ হিসেবে জেল থেকে বেরিয়ে আসেন, তাহলে দেশের ভালো, লাদাখবাসীদের পক্ষে ভালো, লাদাখ রাজ্যের পক্ষে শুভ। এবং যেটা ব্যাপারটা, যে ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে সনম ওয়াংচুক এতগুলো গঠনমূলক কাজ তিনি করেছেন, শুধু তাই নয়, জল সংরক্ষণ নিয়েও তিনি জনমত গঠন করতেন। আর এইসব কাজকে সহজ করে তোলার জন্য নানা ধরনের টেকনোলজি বা যান্ত্রিক ব্যবস্থার উদ্ভাবকও তিনি, এটা বলেছি আমি আগে। এবং সূর্যের আলো ব্যবহার করে চীন সীমান্তে কর্মরত ভারতীয় জওয়ানদের জন্য তিনি ঠান্ডা প্রতিরোধ যে তাঁবু তিনি তৈরি করেছেন ভারতীয় সেনাবাহিনীদের জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য। এগুলো হচ্ছে এই সনম ওয়াংচুকের সাফল্যের মধ্যে অন্যতম এই কাজগুলো। তারপরে তো যেখানে দুর্যোগ হয়েছে, পাহাড়ে ধসে গেছে, প্রবল বন্যা, ঝড়, সেখানে সনম ওয়াংচুক তার দলবল নিয়ে পৌঁছে গিয়ে নাগরিকদের সেই বিপদ থেকে তিনি রক্ষা করার চেষ্টা করেছেন তার স্বেচ্ছাসেবী টিমের কে নিয়ে গিয়ে। আরেকটা কথা, তার প্রতিষ্ঠিত যে হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ, তার এই স্বেচ্ছাসেবী সংস্থাটার নাম, তিনি এক বিকল্প পরিবেশ বন্ধু এবং মানবিক শিক্ষা ভাবনার কেন্দ্র। তাকে দেশে বিদেশে লোকজন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট বলে জানে। পাকিস্তানের ডনপোর সংবাদপত্র আয়োজিত একটি আন্তর্জাতিক আলোচনায় যোগ দিয়ে গত ফেব্রুয়ারি মাসে তিনি গিয়েছিলেন পাকিস্তানে। আর সেই প্রসঙ্গটা তুলে যখন লাদাখ পুলিশ তাকে পাকিস্তান ঘনিষ্ঠ সন্দেহভাজন মানুষ হিসেবে আক্রমণ করতে শুরু করেছে বা কিছু সংগঠন সনম ওয়াংচুকের বিরুদ্ধে তাকে বিদ্রোহী, দেশদ্রোহী তকমা দেওয়ার
উঠে পড়ে লেগেছে চিহ্নিত করার জন্য, জিনিসটা শুভ নাও হতে পারে। যত তাড়াতাড়ি সমস্যাটা মিটে যায় তত আমাদের দেশের পক্ষে ভালো। এবং আরেকটা কথা হচ্ছে যেটা যদিও বাস্তব ঘটনা হলো যে পাকিস্তানে তার বক্তৃতায় অনেকটাই ছিল পরিবেশ রক্ষা নিয়ে, এবং সেখানে সাফল্যের কথাই তিনি বলেছেন, ভারতের হয়েই বলেছেন। এমন কিছু ভারত বিদ্বেষী কথা তিনি কখনো বলেছেন বলে কোনো প্রমাণ নেই। আর এটা খুবই দুঃখজনক, তাকে জেলে রাখা হয়েছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে। আরেকটা কথা, এটা দুর্ভাগ্যজনক, জানি না আইনের পথে চলবে, আইনের প্রতি বিশ্বাস আমাদের প্রত্যেকটা নাগরিকের আছে। যখন 2019 সালে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হলো, তখন লাদাখের মানুষ সেটাকে আলাদা স্বীকৃতি হিসেবে দেখেছিলেন। সানাম ওয়াংচুকও কিন্তু স্বাগত জানিয়েছিলেন। লেহ নামের সঙ্গে সমতলের ভারতবাসী কিছুটা পরিচয় ছিল, কিন্তু 1999 সালের মে জুন মাসে ভারত পাকিস্তান যুদ্ধের আগে এই যে কার্গিল নামটা কজন শুনেছে? যুদ্ধ হলো বলে তো আমরা জানতে পারলাম। কার্গিল বলে একটা দুর্গম জায়গা আছে, পাহাড়ি বরফাবৃত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সেটা একটু সমীক্ষার বিষয় হতে পারে যে কেন আমরা এই কার্গিল ব্যাপারটা জানলাম, জায়গাটা কিসের জন্য জানা হলো। পাকিস্তান অ্যাটাক করেছিল এবং তার বিরুদ্ধে ভারত লড়াই করেছিল, সেখান থেকে কার্গিল যুদ্ধে ভারত জিতেছিল। সেই জন্য কার্গিল নামটা খুব দুরূহ, একদম পার্বত্য এলাকা, সারাটা বছর ওপারে চীন বা পাকিস্তান বর্ডার, পাশাপাশি দেশের সঙ্গে এই সীমান্তটা জড়িত। আর সেখান দিয়েই পাকিস্তান অ্যাটাক করেছিল, ভারত জিতেছিল সেই যুদ্ধে। এবং আরেকটা কথা হচ্ছে যে চীন বাড়াবাড়ি করলে সংবাদ মাধ্যমে লাদাখের নামটা কিন্তু শোনা গিয়েছিল। সংঘর্ষ হয়েছিল, দুই পক্ষে অনেক সেনা মারা গিয়েছিলেন, ভারতের অনেক সেনা অনেক শহীদ হয়েছিল সেই চীনে আক্রমণে। এটা বেশি দিনের কথা না, বছরখানেক বোধহয় ঘটনা আজ থেকে। আর এমনই চলে আসছিল দশকের পর দশক লাদাখকে দখল করার জন্য পাকিস্তান এবং চীনের আগ্রাসী আক্রমণ। সেদিক থেকে বলতে গেলে সানাম ওয়াংচুক লাদাখে অনেক বেশি বাকি ভারতের কাছে টেনে এনেছেন। ভারতের হয়ে তিনি লড়াই করেছেন শত্রুপক্ষের বিরুদ্ধে। আর 2018 সালে সনম যখন ম্যাগাসেসে পুরস্কার পেলেন, তখন টেলিভিশনে সনমকে মাঝে মধ্যে দেখা যেত, এবং সনমকে ম্যাগাসেসে দেওয়া হয়েছিল লাদাখের মতো একটি প্রান্তীয় অঞ্চলে কোলাবোরেটিভ অ্যান্ড কমিউনিটি ডিফারেন্ট রিফর্ম অফ লার্নিং সিস্টেম গড়ে তোলার জন্য তাকে এই ম্যাগাসেস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। একজন দেশদ্রোহী হলে তাকে এই ধরনের পুরস্কার দেওয়া যায়? কিন্তু ভারতীয় নাগরিক, লাদাখের ভূমিপুত্র। 2020 অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলস মানে লাদাখ এর নির্বাচনে জিততে বিজেপি তাদের ম্যানিফেস্টোতে প্রতিশ্রুতি দেয় তারা জিতলে সংবিধানের 244 ধারা অনুসারে লাদাখ রাজ্যটাকে ষষ্ঠ তফসিলের অধীনে, এটা তো বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তিতে আনার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা নেবে। অসম, মেঘালয়, মিজোরামে এইরকম কাউন্সিল 3টে করে রয়েছে। ত্রিপুরা
রয়েছে একটি। এই ধরনের কাউন্সিলের যথেষ্ট পরিমাণে প্রশাসনিক ক্ষমতা থাকে। জমি, জল এবং বনাঞ্চলও থাকে এই কাউন্সিলের অধীনে। কাউন্সিলটা যথেষ্ট ক্ষমতা কাউন্সিল অনেক কিছু করতে পারে। এবং 2023 সালে যখন প্রথম অনশন করেছিলেন সানাম ওয়াংচুক, তখন তিনি সাংবাদিকদের কাছে নাম না করে বলেছিলেন যে বড় বড় কর্পোরেট এখানে খনি তৈরি করে মাটির নিচ থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করে ব্যবসা করতে চায়, আর তাতে এখানকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। এটা প্রতিবাদ তিনি করেছিলেন লাদাখের জন্য, ভারতের রাজ্যের হয়ে লাদাখ তার অধিবাসীদের জন্য, লাদাখের জমির জন্য, লাদাখ সেই জায়গার সমাজের জন্য। এবং দেখুন, লাদাখ যদি ষষ্ঠ তফসিলের অধীনে লাদাখ যদি আসে, একটা পূর্ণ রাজ্য যদি স্বাধীনতা পায়, তাহলে এই কাউন্সিলের অনুমতি ছাড়া কোনো কর্পোরেট মাফিয়া সংস্থা ওই অঞ্চলে কোনো প্রকল্প বেআইনিভাবে নির্মাণ করতে পারবেন না। এটার মধ্যে তো কোনো ভুল আছে বলে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক বা বুদ্ধিজীবীরা নিশ্চয়ই মনে করবেন না, আশা করা যায়। একটা কথা এখানে বলা দরকার যে লাদাখকে ষষ্ঠ তফসিলের অধীনে আনা হবে, এটা তো কেন্দ্রীয় সরকার সেই সময় ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে আজকে কেন তারা তাদের বিরুদ্ধে, এই প্রতিশ্রুতির বিরুদ্ধে সানাম ওয়াংচুককে অনশন করতে হলেও, মানে অনশনের মাধ্যমে গান্ধীবাদী, তিনি বলেছেন যে গান্ধীবাদী অহিংসা পদ্ধতিতে তিনি এই আন্দোলনটা, অনশন আন্দোলনটা শুরু করেছিলেন। আর তারপরে যেটা হয়েছিল সেটা তো মোটামুটি বলা যেতে পারে খুব একটা শুভ নয়। আর দেখুন, যখন প্রতিশ্রুতি শুধু বিজেপি তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দিয়েছেন এমন নয়, কেন্দ্রীয় ট্রাইবাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম যেমন এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন লাদাখবাসীকে, তেমনি সাংবিধানিক সংস্থা ন্যাশনাল কমিশন ফর শিডিউলড ট্রাইবস বা NSC/ST ও লাদাখের জন্য ষষ্ঠ তফসিল নীতিগতভাবে অনুমোদন করেছিল। ফলে এখন যখন মোদী সরকার কথার খেলাপ করছে, বিরোধ শুরু হয়েছে সেখান থেকেই। যখন করা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখন কেন তার থেকে পিছিয়ে আসছে কেন্দ্রীয় সরকার, একটা প্রশ্ন উঠতে পারে। যাই হোক, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে 2025 সালে ষষ্ঠ তফসিলের দাবিতে সানাম ওয়াংচুক এবং আরও কয়েকজন অনশন করছিলেন। এর মধ্যে খবর যায় যে দুজন বয়স্ক অনশনকারী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনার 24শে সেপ্টেম্বরের ঘটনা, 2025 সাল। আর তারপরে যখন এরপরই যখন বিক্ষুব্ধ একদল তরুণ ভাঙচুর শুরু করে, সরকারি সম্পত্তিতে আগুন লাগানো হয়, বিজেপির অফিস পোড়ানো হয়, হিংসাত্মক ঘটনা থামাতে পুলিশ গুলি চালালে একজন অবসরপ্রাপ্ত সেনা সহ 4 জনের মৃত্যু হয়। আর গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনার বাবা সংবাদ মাধ্যমকে বলেছেন যে কার্গিলে ওর ছেলে, ওনার সন্তান যুদ্ধ করেছিলেন, কিন্তু পাকিস্তান ওকে মারতে চেয়েছিল, মারতে পারেনি, চেষ্টা করেছিল। আজ নিজের দেশের পুলিশের গুলিতে তাকে মরতে হলো। খুব দুর্ভাগ্যজনক, খুব দুর্ভাগ্যজনক। আর এই সোনাম ওয়াংচুক এই ঘটনা প্রসঙ্গে বলেন যে 24শে সেপ্টেম্বর তার কাছে মানে যেটা বলছে, তিনি কিন্তু হিংসা সমর্থন করেন না। এই সেপ্টেম্বর তার সব থেকে বেদনার দিন তিনি বলেছেন, এই গোলাগুলিতে মারা যাওয়ার ঘটনার প্রসঙ্গে সানাম ওয়াংচুক। আর
তিনি কিন্তু হিংসা সমর্থন করেন না, তিনি বারবার বলছেন। আর তিনি শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও তিনি বলেছিলেন এবং পুলিশের গুলিতে 4 জনের মৃত্যুর বিচার বিভাগের তদন্ত তিনি দাবি করেছেন। সেটা অন্যায় বলেই তো মনে হয় না, তাই তো মনে হয় যে অন্যায় বলেছেন বলে তো মনে হয় না। এবং আরেকটা কথা যে পুলিশ 26শে সেপ্টেম্বর সনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে যোধপুর জেলে নিয়ে আসে। তার স্ত্রী গীতাঞ্জলি আংমো এই গ্রেপ্তারের কে বেআইনি আখ্যা দিয়েছেন এবং দাবি করেছেন সুপ্রিম কোর্টে তিনি দ্বারস্থ হয়েছেন গ্রেপ্তারের বিরুদ্ধে। আগামী 14ই অক্টোবর, মানে এই কটা দিন, 14ই অক্টোবর 2025 সাল, এই অক্টোবর মাস চলে গেছে। সেই 14 অক্টোবরে সুপ্রিম কোর্টে ফের একটা শুনানি মামলা ছিল এবং অন্যদিকে এই প্রসঙ্গে আর কি ওনাকে বিনা বিচারে বিনা দোষে আটক করার বিরুদ্ধে তার স্ত্রী সুপ্রিম কোর্টে মামলা করেছেন। আর এই 14 অক্টোবর 2025 সালে তার শুনানি ছিল। অন্যদিকে যোধপুর জেল রাজনীতি, দেখুন এই যোধপুর জেল থেকে সনম ওয়াংচুক এবং তার আইনজীবী মুস্তাফা হাজির মাধ্যমে জানিয়েছেন যে যতদিন না 4 জনের মৃত্যু নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের কথা ঘোষণা করা হচ্ছে, তিনি যতদিন না এই 4 জনের মৃত্যু হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে বা তার একটা সুস্পষ্ট কোনো তদন্ত হচ্ছে, ততদিন তিনি ঘোষণা করেছেন সনম ওয়াংচুক যে তিনি ততদিন জেলে বন্দি থাকতে চান, প্রয়োজনে মৃত্যুবরণ করবেন, তার জন্য তিনি মানসিক প্রস্তুতি নিয়েছেন, মানসিকভাবে তিনি তৈরি। এবং গ্রেপ্তারের আগে তিনি বলেইছিলেন যে আমাকে নিশ্চয়ই করা একটা আইনে আমাকে গ্রেপ্তার করবে কেন্দ্রীয় সরকার, আমাকে জেলে পাঠাবে, তার জন্য আমি তৈরি। লাদাখবাসীর জন্য এবং লাদাখের জন্য আমি আমার প্রাণ দিতে আমি প্রস্তুত। Icon. He is a greatest icon of Ladakh people. তার সততা, তার ভাবমূর্তি, তার স্বচ্ছতা তাকে আজকে এই জায়গাটায় নিয়ে এসেছে। একজন দেশদ্রোহী বা জঙ্গি হলে এই জিনিসগুলো কখনো হতে পারে না, সম্ভব নয় হওয়া। এটা আমরা অন্তত ভালো মতোভাবে ভারতের নাগরিকরা বা বুদ্ধিজীবীরা এটা অন্তত বুঝতে পারছে। এটা তো বাস্তবিক সত্য কথা শুধু না, সত্য ঘটনা। আর ফলে এতদিন তিনি যে রাজনীতি থেকে দূরে দাঁড়িয়ে তার ক্লাইমেট অ্যাক্টিভিস্ট পরিচয়টাকে প্রধান পরিচয় বলে মনে করছিলেন বা করিয়েছিলেন, সেখান থেকে ঘটনাক্রম এবং পরিস্থিতি তাকে অনেকটাই টেনে নিয়ে গেছে। কোথায় জানেন? টেনে নিয়ে গেছে রাজনীতির আঙ্গিনায়। আর অবশ্য সনম ওয়াংচুক তাদের দাবি আদায়ে অনশনের পথে হাঁটা শুরু করে দিয়েছেন প্রায় 2 বছর আগেই। 2023 সালে খুব সম্ভব তাই হবে। 2022 সাল, 2022, 2023, 2024, 2 বছর আগে তিনি এই আন্দোলনটা করেছিলেন লাদাখের স্বার্থে। আর সনম ওয়াংচুকের এডিট করা বক্তব্য হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে 24 তারিখে 2025 সালে হিংসায় সনম ওয়াংচুকের মদত ছিল। একটা যে কোনো বিরুদ্ধ গোষ্ঠী তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তাকে জঙ্গি প্রতিপন্ন সাব্যস্ত করার জন্য। জানি না এতে কি লাভ হবে, কার লাভ হবে, লাভের থেকে ক্ষতি না হয়ে যায়, সেটাই হচ্ছে ব্যাপার। আর বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠার প্রবণতা সারা দেশেই বাড়ছে। উড়িষ্যার বালাসোরে ছাত্রের আত্মহত্যা নিয়ে
মহারাষ্ট্রে একটি স্কুলে শিশুর উপরে যৌন অত্যাচারের ঘটনার বা উত্তরাখণ্ডে প্রশ্নপত্র ফাঁস অথবা গয়ার সমাজকর্মী খুনের ঘটনায় তরুণদের হিংসাত্মক প্রতিবাদের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। এটা তো অনস্বীকার্য। আর এটা একটা সামাজিক সমস্যা, সামাজিক ব্যাধি। লাদাখের লেহতেও সেই দিন তেমনই ঘটেছিল। লাদাখের হিংসাত্মক ঘটনাবলীকে সনমের ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে মনে হয় বর্তমান কেন্দ্রীয় সরকার বা রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দল কি চিরতরে ষষ্ঠ তফসিলের দাবিকে, যেটা প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের সময় লাদাখে কেন্দ্রীয় সরকার, ষষ্ঠ তফসিলের অধীনে এনে লাদাখকে পূর্ণ রাজ্য আর পূর্ণ স্বাধীনতা দেবে, পূর্ণ রাজ্যের সম্মান দেবে, সেটা কি চিরতরে কফিনবন্দি করার একটা ইচ্ছে বা প্রয়াস? জানি না। উদ্দেশ্যটা হয়তো সম্ভবত তাই। তাতে লাভ বা লোকসান খুব বড় হয়ে দেখা দেবে। খুব ভালো হবে বলে মনে হয় না। আর একটা কথা, ফলে বিজেপি শীর্ষ নেতৃত্ব যে কোনো আন্দোলনের সামনে দিশারা হয়ে পড়ে, এটা ঠিক কথাই। আইটি সেলকে নামিয়ে দেয় আন্দোলনকারীদের চরিত্র হননে। তখন কৃষক আন্দোলনকারীরা হয়ে ওঠে খালিস্তানি। এগুলো ঘটেছে, যেটা বাস্তব, সেটাই আমি বলছি। পরিবেশ কর্মীরা আইনজীবী, মহিলা কুস্তিগিরদের আন্দোলন কংগ্রেসের ষড়যন্ত্র, মানবাধিকার কর্মীরা হয়ে ওঠেন আরবান নকশাল। এরকম এইসব কিছু কিছু আন্দোলনকে এরকম তকমা দেওয়া হয়েছিল, যে আন্দোলনগুলো একটা অন্যায়ের বিরুদ্ধে গড়ে উঠেছিল। যাই হোক, সমস্যা যেন সমাধান হয়, এটা আমরা চাইব। ভারত সরকার এবং সনম ওয়াংচুকের মধ্যে এই সমস্যাটা যেন মিটে যায়, কারণ আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের নিরাপত্তাকে আমরা সম্মান দিই আমাদের দেশের সোলজারদের, সৈনিকদের। দেশটা যেন এমনভাবে কিছু না ঘটে, দেশে যেন শত্রুপক্ষ, বিশেষ করে দুটো দেশ, পার্শ্ববর্তী প্রতিবেশী দুটো দেশ আমাদের শত্রু, তারা যেন কোনো সুযোগ না নেয় আমাদের দেশের বিরুদ্ধে। এটাই আমাদের কাম্য, প্রার্থনা থাকবে। আর যদিও আমার যেটা মনে হয় যে যে কোনো রাজনৈতিক দল, যদি আমরা সংখ্যার জোরে, আধিক্যতার জোরে আমরা ক্ষমতায় আছি, সেই অহংকারের রাজনীতি যদি করে থাকে বা সেই রাজনীতির কানাগলি থেকে বেরোতে না পারে, তাহলে হয়তো আমাদের আরও অনেক সনম ওয়াংচুকের মতো এই ধরনের মানুষদের, স্বেচ্ছাসেবকদের বা নেতাদের জন্ম দেবে, এবং সেটা দেখতে পাবো কখনো কখনো তাদের গ্রেপ্তার করে তিহার জেলে অথবা যোধপুর জেলে স্থানান্তরিত করা হচ্ছে বা আটক করা হচ্ছে। তো যাই হোক, এইটুকু বললাম সনম ওয়াংচুকের মতো একটা মানুষকে নিয়ে, যে সনম ওয়াংচুক দেশদ্রোহী অবশ্যই নয়, এইটুকু বলা যেতে পারে। জানি না আমাদের কেন্দ্রীয় সরকার, ভারত সরকার কী চোখে বা কী ধারণায় ওনাকে যোধপুর জেলে এরকম একটা কঠোর আইনে গ্রেপ্তার করেছে, সেটা তো কেন্দ্রীয় সরকার বলতে পারবে। আর এর পরিণতি কী হবে, ভালো না খারাপ, তা সময় বলবে। তার জন্য আমাদের বিচার ব্যবস্থার উপরে সুপ্রিম কোর্টে মামলা দায় হয়েছে। বিচার বিবেকের উপরে আমাদের আশা রাখতে হবে, এই রায়ের অপেক্ষা থাকতে হবে। তো সবার শেষে আমাদের প্রার্থনা থাকবে যেন আমাদের প্রতিবেশী দুজন জন্মশত্রু
মানে বর্ন এনিমি, তারা যেন কোনো সুযোগ না নেয়, আমাদের দেশের অখণ্ডতাকে যেন বিনষ্ট না করে, সেটাই আমাদের প্রার্থনা থাকবে, আগিয়ে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে।